দু বন্ধু কাক ভেজা হয়ে আজ বাসায় আসলো। রেনু বেগম দুজনকে এভাবে দেখে চিল্লাচিল্লি করতে লাগলো। তোরা কি বড় হবি না? এত বড় দামড়া ছাড়া দুটো এখনো বৃষ্টি বিলাস করে আসছে। মা, একদম না। আমরা ইচ্ছে করে করিনি। ফ্রেন্ডকে এয়ারপোর্টে ছাড়তে গিয়েছিলাম, কিন্তু জানোই তো এখন বৃষ্টির সিজন। আসার সময় তুমুল বৃষ্টি শুরু হলো। আমরা তো একটু দেখতেই গাড়ি বের করে হলাম। বৃষ্টির স্বাদ কি আগের মতো আছে নাকি চেঞ্জ হয়েছে? জিসান হাঁ করে রায়হানের দিকে তাকিয়ে আছে, কারণ রায়হান আবুল তাবুল বকছে, যা রেনু বেগম খুব ভালো করে বুঝছে। হয়েছে, এত নাটক করতে হবে না। তোদের মাংসের হাড়টাকেও আমি চিনি, তাই এই ড্রামা বন্ধ করে তাড়াতাড়ি চেঞ্জ করে আয়। তিশা এতক্ষণ ড্রয়িং রুমে দাঁড়িয়ে ভাই আর জিসানের কাণ্ড দেখছিল। রায়হান সোজা নিজের রুমে চলে গেল, আর জিসান তিশার সামনে গিয়ে দাঁড়ালো। তিশা আর চোখে একবার জিসানের দিকে তাকালো। ভেজা শার্টটা জিসানের বুকে কেমন যত্নে লেপ্টে আছে। ভেজা চুল থেকে এখনও শিশিরের বিন্দুর মতো পানি চুয়ে চুয়ে জিসানের গাল বেয়ে তিশার এই বিন্দু কণার উপর খুব হিংসে হচ্ছে। জিসানকে এখনও একটু ছুঁয়ে দেখতে পারেনি। অথচ দেখো এরা দিব্যি আমার বরকে কেমন আপন করে নিয়েছে। তিশার জিসান তিশার চোখের সামনে তুড়ি বাজিয়ে, এই যে ম্যাডাম, কোথায় আপনি? আছেন নাকি বিদেশে গেছেন? তিশা একটু রাগ করে, কি হয়েছে? ম্যাডাম, ঠান্ডা লাগছে। তাহলে আমি কি করব এই খুশিতে? জিসান একটু সামনে এসে বাঁকা হেসে একটু গরম করে দিবি? তিশা এক পা পিছে দিয়ে কি 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 যাতা বল। জিসান নিজের ল্যাপটানো চুলগুলো আঙুল দিয়ে গোছাতে ব্যস্ত হয়ে, তুই দেখি অনেক কিছু বুঝিস, খামাখা আমি তোকে ছোট ভাবি। তিশা তীব্র দৃষ্টিতে জিসানের দিকে তাকিয়ে আছে। রোমান্স পরে করিস, আগে রায়হানের রুম থেকে কিছু কাপড় চোপড় এনে দে, আমি তোর রুমে আছি। জিসান যাওয়ার পর তিশাও জিসানের জন্য কাপড় আর তোয়ালে নিয়ে রুমে প্রবেশ করে দেখে জিসান খালি গায়ে দাঁড়িয়ে তিশার বুক সেলফটা দেখছে। জিসানকে এমনভাবে তিশা কখনো দেখেনি। তিশার শরীরটা বরফের মতো জমে গেল। কাঁপা কাঁপা পায়ে জিসান চেয়ারে বসে শান্ত হয়। মুছে দে। তিশা এবার পড়ল মহা বিপদে। এই লোকটি এমনি দেখেই আমি জমে যাচ্ছি, এখন বলে কি মুছে দিতে? আমাকে খুন করার প্ল্যানিং করে আসছে মনে হয়। তিশা! জিসানের মুখে আজ নিজের নামটা শুনে কেঁপে উঠল তিশা। এত আবেগী কণ্ঠে জিসান কখনো ডাকেনি তিশাকে। আজ কি হলো? তিশা আর কিছু না ভেবে তোয়ালেটা নিয়ে কাঁপা কাঁপা হাতে জিসানের মাথাটা মুছতে লাগলো। তিশার হাড়টা এত জোরেই থকথক করছে, মনে হচ্ছে জিসান নির্ঘাত আজ শুনে ফেলবে। জিসান বুঝতে পারছে আজকাল যে ওর বউটা ওর উপর দুর্বল হয়ে পড়ছে, যেমন ও তিশার উপর। তিশার না বলা সব অনুভূতির সব জিসান বুঝতে পারে। জিসান তো চাই এটা তিশা যেন ওর ভালোবাসার চাদরে জড়িয়ে থাকুক। তিশা চাইলেও যাতে এই চাদরটাকে ছুঁড়ে ফেলতে না পারে। তিশার অবস্থা দেখে মুচকি হেসে জিসান তিশার কোমরটা জড়িয়ে ধরে। সাথে সাথে তিশার শরীরের পশমগুলো কাটার মতো দাঁড়িয়ে যায়। জিসান শুনতে পারে তিশার ঘন নিঃশ্বাসগুলো, যা প্রতিনিয়ত প্রমাণ দেয় তার বেঁচে থাকার। রেনু বেগমের ডাকে দুজনেই চমকে যায়। জিসান তিশাকে ছেড়ে দেয়, আর তিশা দু কদম পেছনে চলে যায়। জিসান কাপড়গুলো নেয়ার বাহানায় তিশার গালে একটা কিস করে দেয়। জিসানের আচমকা এমন করায় তিশা শকড হয়ে যায়। সেদিন জিসান ডিনার করে তারপর বাড়ি যায়। সুখ নামের যে পাখিটা ধরতে আমরা সবাই ছুটি, সেই পাখিকে ধরা কি এত সহজ? সুখের জন্য বাঁধা ঘরটিতে এখনও কি আলো আসে, নাকি এখনও অন্ধকারাচ্ছন্ন? কেন সবাই ছুটি এমন জিনিসের পেছনে যা সবার কপালে জোটে না? কেন সুখ পাখিটিকে নিজের ঘরে আবদ্ধ করতে পারি না কেউ? কেন ভালোবাসার নামক বস্তুটির পিছে সুখ খুঁজে সবাই? কেন কেন? তিশা ছাদে দাঁড়িয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে আছে। মনে আজ হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। আকাশ আজ চাঁদ তারা কিছু নেই, তবে আকাশে আজ ঘন কালো মেঘে ঢাকা, ঠিক তিশার মনের মতো।
চারদিকে সনসন করে বাতাস বইছে। সে বাতাসে তিশার চুলগুলো এলোমেলোভাবে উড়ছে। তিশার জীবনটার মতো। তিশা ভাবনাহীন ভাবে এখনও দাঁড়িয়ে আছে। হঠাৎ চিৎকার করে কাঁদতে লাগলো। মনের কষ্টগুলো আর ভেতরে আটকে রাখতে পারল না। কান্না করতে করতে ছাদে বসে পড়ল। আকাশে বিজলি চমকাচ্ছিল, বৃষ্টি পড়তে লাগলো। বৃষ্টির পানির সাথে তিশার চোখের পানিও একসাথে মিশে গেল। কাঁদতে কাঁদতে একসময় তিশা ছাদের ফ্লোরে লুটিয়ে পড়ল। কখন যে জ্ঞান হারালো নিজেও জানে না। রায়হান তিশাকে ঘরে খুঁজে না পেয়ে ছাদের দিকে এসে দেখে তিশা ফ্লোরে পড়ে আছে সেন্সলেস হয়ে। বৃষ্টির পানিতে অনেকক্ষণ ভেজার কারণে শরীরে কেমন সাদাটে হয়ে গিয়েছে। তিশাকে ধরতে নিলে বুঝে গায়ে ভীষণ জ্বর এসে পড়েছে। রায়হান তাড়াতাড়ি করে বোনকে পাজা কোলে নিয়ে ঘরে ঢুকতেই রেনু বেগমকে ডাকতে লাগলো। রেনু দৌড়ে তিশার রুমে ঢুকে অবাক হয়ে যায়। রায়হান তিশার হাতগুলো ডলতে ডলতে, মা, ওকে তাড়াতাড়ি চেঞ্জ করে দাও, বৃষ্টিতে ভেজার কারণে জ্বর এসে পড়েছে। আমি দেখি কোথাও ডাক্তার পাইনি। ঘড়িতে 10টা ছুঁই ছুঁই। জিসান আধো শুয়ে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তাওহিদ তড়িৎ গতিতে রুমে প্রবেশ করে। জিসান অবাক দৃষ্টিতে, কি হয়েছে ভাই? সব ঠিক আছে তো? তোর ফোন কোথায়? আছে হয়তো কোথাও। কেন? রায়হান কতবার ফোন দিয়েছে জানিস? জিসান ফোনটা খুঁজে চেক করে দেখে 30+ মিস কল। জিসান ফোন দিতে নিলে তাওহিদ থামিয়ে বলে, কথা বলার সময় নেই, এখনই যেতে হবে। জিসান ভাইয়ের মুখের দিকে তাকিয়ে, কোথায়? কোথায় আবার? রায়হানদের বাসায়। তিশা নাকি অনেক জ্বরে সেন্সলেস হয়ে গিয়েছে। বাইরে যে ঝড় হচ্ছে, কোথাও কোনো ডাক্তার পাওয়া যাবে না। তবে আমি একজন লেডি ডাক্তারের সাথে কথা বলে নিয়েছি, পথে ওনাকে পিক করে নেব। তাওহিদ বের হতে নিয়েও থেমে যায়। কি হলো জিসান, চল। এখনকার ফিভার একদম ভালো না, পরে আবার দেরি হয়ে না যায়। এতক্ষণ জিসানের মনে হয় কোনো ধ্যানের মধ্যে ছিল। তাওহিদের কথায় চমকে যায়। বাহিরে প্রচুর বৃষ্টির সাথে ঝড়ও। বৃষ্টি ভেজা এই রাতে ফুল স্পিড বাড়িয়ে গাড়ি চলছে তিশাদের বাড়ির উদ্দেশ্যে। গাড়িটি শুধু একবার থেমেছে ডক্টর ফারজানাকে নিতে। ড্রয়িং রুমে জিসান, তাওহিদ আর রায়হান বসে আছে। আঙ্কেল নেই রায়হান? না ভাইয়া, বাবা দাদিকে দেখতে গ্রামে গিয়েছে। ও। আর জিসান রাগে চোখে রায়হানের দিকে তাকিয়ে, বাড়িতে এতগুলো মানুষ থাকতে ওর এমন অবস্থা কি করে হলো রায়হান? রায়হান করুণ চোখে, আজকের ঘটনা এমনিই খুব রেগেছিলাম, কোনো খোঁজও নেই নাই সারাদিন ঠিক মতো। আর আজ বাসাও লেট করে এসেছিলাম। তিশার রুমের দরজাটা খোলা দেখে চেক করে দেখি ও রুমে নেই। বাসায় তিশাকে না পেয়ে খুঁজতে গিয়ে ওকে ছাদে পেলাম। অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার কারণে গায়ে জ্বর এসে সেন্সলেস হয়ে গিয়েছে। আমারই দোষ ছিল, এতটা কঠোর হওয়া ঠিক হয়নি। জিসানও চুপ হয়ে বসে আছে, কি বলবে বুঝতে পারছে না। তাওহিদ হঠাৎ বলে উঠল, সমস্যা কি বলতো? দেখ, তোদের চেহারা বলে দিচ্ছে কিছু একটা হয়েছে। আমাকে সব খুলে বল প্লিজ। এরপর জিসান সব বলে ভাইকে, আর ইউ মেড জিসান, তুই এমন আচরণ করলে কি করে মেয়েটার সাথে? ওকে কি তুই নতুন চিনিস? ছোট থেকে দেখে আসছিস, প্রত্যেকটা সম্পর্কে যথেষ্ট রেসপেক্ট করে। এমনকি তুই যখন বিদেশ ছিলি তখনও তোর কথা চিন্তা করে অন্য কোনো রিলেশনও জোড়ায়নি। আর আমি তো শুনেছি তুই নাকি ওর পিছে জাসুস লাগিয়ে রেখেছিলি। তাহলে ও এসব করলে তোর কানে কি একবারও যেত না? নিজের জিদটা সবসময় এই বাচ্চা মেয়েটার উপর চাপিয়ে দিয়েছিস। একবারও কি জানতে চেয়েছিস ও কি চায়? জিসান আজ চুপ। ভাইয়ের কোনো কথায় আজ জবাব নেই। সত্যি তো, আমি কখনো জানতেই চাইনি ইতিশার থেকে ও আমার সাথে আসলেই থাকতে চায় কিনা, ওর ইচ্ছা অনিচ্ছাগুলো। ডক্টর ফারজানাকে রুম থেকে বের হতে দেখে তিনজনেই দাঁড়িয়ে যায়। তাওহিদকে উদ্দেশ্য করে বলে, স্যার, ফিভারটা বেশি মনে হচ্ছে, অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছে। আর পেশেন্ট খুব দুর্বল মনে হয়, সারাদিন পেটে কিছু যায়নি। একথা শুনে জিসান রায়হানের দিকে তাকালো। আর রায়হান বোনের প্রতি নিজের দায়িত্ব অবহেলার জন্য ভীষণ অনুতপ্ত। আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, সারা রাতেও পেশেন্ট জাগবে না। কাল একবার হসপিটালে নিয়ে আসবেন, কিছু টেস্ট করে ফেলা ভালো। ওকে ডাক্তার, এবং ধন্যবাদ এই সময়ে আসার জন্য। কি বলছেন স্যার, এটা তো আমার ডিউটি। আচ্ছা জিসান, আমি ডাক্তারকে পৌঁছে দিয়ে আসি। ভাই তুমিও বাসায় চলে যাও,
ভাবি আর তারিন একা। আমি এখানে সামলিয়ে নেব, বাসায় এসে তোমার সাথে কথা হবে। তাওহিদও মাথা নেড়ে। ওকে। তাওহিদ চলে গেল। রায়হান ও জিসান দাঁড়িয়ে আছে তিশার রুমে। তিশার মা মেয়ের মাথায় জলপট্টি দিতে ব্যস্ত। তিশাকে এই অবস্থায় দেখে এই দু ব্যক্তির রূহ যেন কেঁপে উঠেছে। জিসান, মনে আছে একবার তিশার ছোটবেলায় নিউমোনিয়া হয়েছিল? ওটা ভুলার মতো ছিল না। ছোট্ট দিশার ছটফটানি দেখে তুই তো কেঁদেই দিয়েছিলি। তুইও কি কম করেছিস? পুরো হসপিটালকে মাথায় তুলে ফেলেছিলি। তোর অত্যাচারে রাত দিন ডাক্তার তিশার সেবা করতে লেগে পড়েছিল। আর যেদিন ডিসচার্জ হয়ে বাসায় আসছিলাম, পেছন থেকে ডাক্তাররা বলে উঠলো আমাদের যাতে এই হসপিটালে কেউ দ্বিতীয়বার ঢুকতে না দেয়। জিসান হালকা হেসে বলল, এরপরেই তো তোর জিদের কারণে আঙ্কেল এত বড় হসপিটাল খুলে ফেললো। সেদিনের পর থেকে তিশাকে কখনো এত ঠান্ডা লাগতেই দেয়নি, আগলে আগলে রেখেছি। আজ দেখ একটু চোখের আড়াল করায় বোনটি আমার কি অবস্থা করেছে নিজের। রায়হানের চোখ দুটো ছলছল করছে। আর 1 মিনিটও এখানে থাকা সম্ভব না ওর পক্ষে, তাই ও চলে গেল। তিশার হাতটি ধরে বসে আছে জিসান। জ্বর কিছুটা কমেছে, তবে ইনজেকশনের কারণে তিশা ঘুমিয়ে আছে। হাতের উল্টো পিঠে নিজের ঠোঁট ছোঁয়াচ্ছে জিসান, হাতটি শক্ত করে ধরে। হাই রে, তোর সাহস কি করে হলো নিজেকে কষ্ট দেওয়ার? তুই কি জানিস না তোর নিজের প্রতি কোনো অধিকার নেই? তোর সব আমার, তাহলে আমার তিশাকে কষ্ট দেওয়ার কে তুই? বল, কে তুই? আমার তিশাকে কষ্ট দিলে আমি কিন্তু তোকে আস্ত চিবিয়ে ফেলবো, শুনছিস? আর কোনোদিনও স্পর্ধাও করবি না এমন করার। এই মেয়েটার মাঝে আমার হৃৎপিণ্ডটা পড়ে আছে, ওর কিছু হলে ওটাও যে অকেজো হয়ে পড়বে তা কি বুঝিস না? ওর ভেতর আমার প্রাণটা লুকিয়ে আছে। তাহলে কেন বললি? তুই কি ভেবেছিস আমি তোকে বিশ্বাস করি না? ভুল বুঝেছি? গর্ধপ, আমার ভালোবাসা এতটা ছোট না যে সামান্য ঝড়ে উড়ে যাবে। আমি জানি তুই এমন কিছুই করবি না যেটাতে আমার কষ্ট হবে। আমার বিশ্বাসও তুই কখনো ভাঙবি না, আমি জানি। জেসান হাঁটিতে আরও একটা চুমু দিয়ে বুকের সাথে চেপে ধরল। নিজের কিছু চোখের জল তিশার হাতে পড়ল। নীরবে কিছু চোখের জল তিশার হাতে পড়ল। সারা রাত জিসান তিশার হাতটি ধরে পাশে বসেছিল, একটি বারের জন্যও ছাড়েনি। ভোরে তিশার ঘুম ভাঙে, মাথাটা প্রচণ্ড ভার, তাই চোখ দুটো খুলতেও একটু কষ্ট হচ্ছে। তিশার ঘুম ভাঙতে দেখে জিসান উঠে রায়হানার রেনু বেগমকে ডেকে আনলো। তিশা চোখ খুলে ভাই আর মাকে পাশে দেখতে পায়। এটা কেন করলি তুই? একবার আমাদের কথা চিন্তা করলি না? সরি ভাই, ইচ্ছে করে করিনি, সত্যি কখন যে অজ্ঞান হয়ে গিয়েছি বুঝতে পারিনি। সারাদিন না খেলে তো এমনই হবে। রায়হান, তুই বস, আমি এখনই খাবার নিয়ে আসছি। রেনু বেগম চলে গেল খাবার আনতে। জিসান এখনও দরজার সামনেই দাঁড়িয়েছিল। তিশা ভাইয়ের সাহায্যে উঠে বসলো। রেনু বেগম খাবার নিয়ে রায়হানের হাতে দিয়ে সে চলে গেল সকালের নাস্তা রেডি করতে। তিশা এখনও জিসানকে দেখেনি, তাই রায়হান কৌশলে জিসানকে ডাকলো। জিসান, তুই একটু খাইয়ে দে, আমি ওর মেডিসিনগুলো নিয়ে আসি। তিশা চকিতে দরজার দিকে তাকালো। রায়হানের মুখে কাল রাতের সব শুনে তিশা একটু আশ্চর্য হলো, কারণ তিশা জানে জিসান রেগে আছে ওর উপর, হয়তো বিশ্বাসও করে না ওকে। তিশা তো ধরেই নিয়েছে জিসান হয়তো ভুল বুঝে দূরে সরিয়ে দেবে। জিসান কিছু একটা ভেবে খাবারটা তিশার মুখের সামনে ধরল। কালকের ঘটনার পরে জিসানকে নিজের কাছে পেয়ে তিশা চোখ দুটো ছলছল করে উঠল। খাবারটা মুখে দেওয়ার সাথে সাথে চোখ বেয়ে জলগুলো গড়িয়ে পড়ল। জিসান চোখ দুটো মুছে। আর একটা জলও যাতে না পড়ে, এখনো কিন্তু কিচ্ছু ভুলিনি আমি। তিশা ভয়ে চোখের পাপড়িগুলো নেড়ে জল আটকানোর চেষ্টা করছে। আজ তো জিসানের ধমকটার মাঝেও ভালোবাসা খুঁজে পাচ্ছে তিশা। রায়হান মেডিসিন নিয়ে এসে তিশাকে খাইয়ে দেয়। রায়হান, তুই ওকে হসপিটালে নিয়ে ফারজানা ম্যাডামকে দেখিয়ে আসিস আর টেস্টগুলো করে ফেলিস। তিশার দিকে একবার তাকিয়ে, আমার এখন যেতে হবে। নাস্তা করে যা। না রে, দেরি হয়ে গিয়েছে, আরেকদিন বাই। জিসান চলে গেল। আর তিশা জিসানের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল।
রায়হান বুঝতে পারে তিশার মনের অবস্থা, তাই তিশার মাথায় হাত দিয়ে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। এখন একটু রেগে আছে, ওকে একটু সময় দে। বিকেলে নিশিও আসে তিশাকে দেখতে। তিশা এখন অনেকটাই সুস্থ। তুই ভাইকে বলে দিস না। তিশা অবাক হয়ে কি বলবো? তিশার গাল দুটো টেনে। তুই ভাইকে বলে দিস না কেন? কি সব বলছিস আজে বাজে? তোর ওই হিটলার ভাইকে ভালোবাসতে যাবে কে? যখন তখন হিটলারগিরি শুরু করে। রাগ তো নাকের ওপর থাকেই। এখন শুধু একটা চাবুক দিলেই হয়ে যাবে। তুই যে ভাইয়ের প্রেমে পড়েছিস, তাও আবার গভীরভাবে। আজকাল চাবুকের স্ট্যান্ড আছে নি? ভাই নিলে চাবুক না পিস্তল নেবে? অবশ্য ভাইয়ের কিন্তু লাইসেন্স করা পিস্তল আছে। কি বলিস? তোর ভাই ওটা দিয়ে কি করে? কি করে মানে? যারা ভাইয়ের কথা শোনে না তাদের শ্যুট করে। তিশা ফ্যালফেলিয়ে নিশির দিকে তাকিয়ে আছে। সত্যি কি জিসান এমন করে? তিশার ভয় তিশার চেহারায় ফুটে উঠেছে। তিশা ফেসটা দেখে নিশি হা হা করে হেসে দেয়। তিশা বুঝতে পারে ওকে বোকা বানানো হচ্ছে, তাই হাতের বালিশটা দিয়ে নিশিকে মারতে থাকে। নিশি এবার সিরিয়াস হয়ে দেখ তিশা, সত্যি বলছি, আমার এবার মনে হয় তোকে জিসান ভাইকে বলে দেওয়া উচিত। এইভাবে আর কতদিন? ভাই তোকে অনেক ভালোবাসে। আর কতদিন ভাইকে কষ্ট দিবি? নিজেও তো কষ্ট পাচ্ছিস, সাথে আমার ভাইকেও কষ্ট দিচ্ছিস। সময় থাকতে নিজের প্রিয় জিনিসটাকে গুছিয়ে নে, তা না হলে দেরি হয়ে যাবে। তখন আফসোস ছাড়া কিছুই জুটবে না কপালে। তিশা বিষণ্ণ মনে নিচের দিকে তাকিয়ে সে আমার উপর রাগ, ভীষণ রাগ। তাতে কি, যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি তার উপর রাগ করার অধিকারও করি। আর একবার বলে দেখ, তারপর দেখি রাগ করে থাকে কিভাবে। নিশির কথায় তিশা যুক্তি পেল। তিশার মনও এতে সায় দিল। এরপর তিশা পড়ল ভয়ানক বিপদে। কিভাবে হিটলারের সামনে দাঁড়িয়ে বলবে, এই যে মিস্টার, আমি আপনাকে ভালোবাসি। আপনি কি আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিজেকে ধন্য করবেন? আমি কিন্তু ওয়েট করতে পারবো না আপনার জন্য। তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করুন, তাহলে চুটিয়ে প্রেম করতে পারবো। কি বলেন মশাই? কিন্তু তিশা চিন্তিত। কালকের ঘটনার পর থেকে তো উনি আমার সাথে কোনো কথা বলছেন না। তাহলে কি কালকের মিথ্যাটাকে উনি সত্য মনে করেছে? আমার প্রতি কি ওনার এখন আর কোনো বিশ্বাস নেই? ভাবতেই তিশার চোখ দুটো দিয়ে জল বেরিয়ে পড়ল। তাহলে কি আমি তাকে পাওয়ার আগেই হারিয়ে ফেলেছি? ফ্ল্যাশব্যাক। জিসান অফিসে কাজ করছিল, এমন সময় সোম এসে বলল, সার্ভারের আলো পত্রিকার সম্পাদক মিস্টার মাহমুদ আপনার সাথে দেখা করতে চায়। জিসান কপাল কিঞ্চিত কুচিয়ে আমি জানি না স্যার, তবে তার নাকি আপনার সাথে দেখা করা খুব ইম্পর্টেন্ট। সে আপনাকেই বলবে। চেয়ারে হেলান দিয়ে কিছুটা ভেবে কেন? ওকে পাঠিয়ে দাও। সোম লোকটিকে নিয়ে কেবিনে প্রবেশ করে। হ্যালো মিস্টার জিসান আহমেদ, আমি তাশরিফ মাহমুদ। জিসান হ্যান্ডশেক করে হ্যালো, বসুন। আর বলুন আপনার জন্য আমি কি করতে পারি? আমি আমার জন্য না, আপনার জন্য এসেছি মিস্টার জিসান। জিসান অবাক হয়ে আমার জন্য? জি, হাতের একটা খাম জিসানের দিকে দিয়ে এটা আপনার জন্য। জিসান কিছু একটা ভেবে ওটা হাতে নিল। কারণ ভোরের আলো একটা নামকরা পত্রিকা এখন, আর সেই পত্রিকার সম্পাদক নিজে এখানে আসছে। নিশ্চয়ই কোনো ছোটোখাটো বিষয় হবে না। কিন্তু খামটি খুলে জিসান যা দেখল, এতে সাথে সাথে জিসানের মাথায় পাশের রগগুলো ফুলে যায়। চোয়াল শক্ত করে তাশরিফ মাহমুদের দিকে তাকিয়ে এসব কি? নিজেকে অনেকটা শান্ত দেখাতে ব্যস্ত জিসান। সামনে বসলো লোকটি মনের কথা বুঝতে চেষ্টা করছে। কি চাই আপনার? এবার লোকটি একটা প্রশস্ত হাসি দিল। আই লাইক ইট মিস্টার জিসান, সোজা মেন পয়েন্টে এসে পড়েছেন। অ্যাকচুয়ালি কে এই ছবি পাঠিয়েছে আমি জানি না, তবে ছবিগুলোতে মেয়েটার পিক দেখে বুঝতে সময় লাগেনি। মেয়েটি যে বিজনেস টাইকুন মিস্টার জিসান আহমেদের নাবালিকা ওয়াইফ। ছবিগুলি সত্য কি মিথ্যা কেউ যাচাই করবে না। সকালের চায়ের সাথে পাবলিক এমন গরম খবর পেতে খুব পছন্দ করে। এতে আমার খবরের কাগজের চাহিদাও দ্বিগুণ বেড়ে যেত। কিন্তু আমি আমার ক্ষতি করে আপনার কথা চিন্তা করেছি, তাই তো আমার এখানে আসা। জিসান তীক্ষ্ণ দৃষ্টিতে মাহমুদের দিকে তাকিয়ে কথাগুলো হজম করছে। এরপর
50 লাখ টাকার একটা চেক সাইন করে মিস্টার মাহমুদের দিকে দিল। মিস্টার মাহমুদের হাসিটা তখন থেকে বেশি প্রশস্ত হয়ে গেল। চেকটা নিয়ে উঠতে নিবে তখনই জিসান বলে উঠল। মিস্টার মাহমুদ, জানেন এই চেকটি কেন দেয়া হয়েছে? জিসানের কথা শুনে মিস্টার মাহমুদ কনফিউজড হয়ে গেল। আপনি কি মনে করেছেন ছবিগুলো পত্রিকায় না দিয়ে আমার কাছে এনে আমাকে উপকৃত করেছেন? তাহলে শুনুন, আপনি এমনিতেও ছবিগুলো পাবলিশ করতে পারতেন না, কারণ আমার ওয়াইফের ছবি এবং তাকে নিয়ে কোনো কথা মিডিয়া বা অনলাইনে পাবলিশ করা ব্যান করে রেখেছি আমি। এরপরও ছবি পাবলিশ হলে তার ব্যবস্থা কী হবে তা অবশ্যই আপনাকে বলতে হবে না? জিসান চেয়ারে আরাম করে বসে পায়ের উপর পা তুলে। জানেন আপনাকে টাকাটা কেন দেয়া হয়েছে? মাহমুদ মাথা নাড়ায়। না। আপনি যে ছবিগুলো আমাকে এসে এত কষ্ট করে দিয়ে গিয়েছেন তার জন্য। আর বুঝতেই পারছেন, ফেক হোক বা আসল, আমার ওয়াইফের সাথে জড়িত সব কিছু আমার জন্য অনেক মূল্যবান। আশা করি আপনার ক্ষতিপূরণ হয়ে গিয়েছে। নাও গেট আউট। জিসান ছবিগুলোর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। ছবিগুলোতে তিশা এবং তিশার সাথে আরও এক ব্যক্তি, যাকে তিশা জড়িয়ে ধরে আছে। কোনো ছবিতে হাত ধরে বসে আছে, কোনো ছবিতে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। জিসান ছবিগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে সোমকে কল করলো। জি স্যার। সোম, খোঁজ নিয়ে দেখো আরও কোনো পত্রিকা অফিসে তিশার ছবি পাঠানো হয়েছে কিনা। ফেসবুক, টুইটার, সব জায়গায় নজর রাখতে বলো আমাদের সাইবার টিমদের। কোথাও কোনো ত্রুটি যাতে না হয়, কিছুতেই এই ছবিগুলো যেন পাবলিশ না হয়। আর এটা কার কাজ সেটাও আমি জানতে চাই দ্রুত। তুমি অবশ্যই জানো এখন তোমাকে কি করতে হবে। ইয়েস স্যার, আমি দেখে নিব সব কিছু, আপনি টেনশন নিয়েন না। সমীর সাথে কথা বলে জিসান অফিস থেকে বের হয়ে গেল। পথে রায়হানকে নিয়ে নিল। কী হয়েছে জিসান? আমি খুব ইম্পর্টেন্ট মিটিং রেখে চলে এসেছি, এত কি আর্জেন্ট বলতো? জিসান হলুদ রঙের খামটি রায়হানের দিকে এগিয়ে দিল। খামটি খুলে রায়হান স্তব্ধ হয়ে গেল। কোনো কথা যেন মুখ দিয়ে বের হচ্ছে না। এটা কিভাবে হতে পারে? তিশা কখনো এমন করতে পারে না জিসান, আমার বিশ্বাস হয় না। কে এই ছেলে? ওকে তো কখনো তিশার সাথে দেখিনি আমি। আবির, আব্রাহাম হোসেন আবির। তুই চিনিস ছেলেটাকে? ইভেন তিশাও চিনে। হোয়াট? কি করে? আর নীলার কাজিন। কয়েক মাস আগে এই ছেলেটার সাথে তিশা কাউকে কিছু না বলে একটা রেস্টুরেন্টে দেখা করতেও গিয়েছিল। সেদিন কোইন্সিডেন্টলি আমিও ছিলাম ওখানে। সেদিনই দেখেছিলাম, কিন্তু তিশা বলেছে ওদের মধ্যে এমন কিছু নেই। রায়হান রেগে। কে? আমাকে আগে বলিসনি কেন? আর কিছু না থাকলে এসব কি? কথা বলতে বলতে গাড়ি রায়হানের বাড়ির সামনে এসে পড়েছে। সেটা তো তোর বোনই বলতে পারবে, কিন্তু একটা কথা মনে রাখিস, এটা সত্য হলে তোর বোনকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। রায়হান এটারই ভয় ছিল। এই ছবিগুলোতে বিন্দুমাত্র সত্যতা হলে জিসান তিশাকে ছাড়বে না। আল্লাহ রহমত করো। ড্রয়িং রুমের সোফায় বসে তিশা গালে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কারণ একটু আগে রায়হান ঠাস করে তিশার গালে একটা চড় দেয়। ঘটনার আকস্মিক হয় জিসানও হতভম্ব হয়ে যায়। রায়হানের এমন কাণ্ডে রেনু বেগমের মেজাজ গরম হয়ে গেল। রায়হানকে কখন ধরে ভুগতে লাগলো। মা, তুমি জানো না তোমার আদরের মেয়ে কি করেছে? রায়হান মায়ের হাতে ছবিগুলো দিল। ছবিগুলো দেখে রেনু বেগমও কেমন চুপ হয়ে গেল। তার তো বিশ্বাসই হচ্ছে না তার মেয়ে এমন কিছু করবে। এদিক দিয়ে মায়ের হাত থেকে ছবিগুলো নিয়ে দেখতে লাগলো তিশা। ছবিগুলো দেখে তিশাও শকড। এইসব মিথ্যা ভাইয়া, এই ছবিগুলো সত্য না, সত্য না। রায়হান আবারও তেড়ে আসলে তিশা মায়ের পিছে ভয়ে লুকিয়ে যায়, কিন্তু তিশার কান্নায় রায়হান চুপ হয়ে যায়। মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে। জিসান শুধু তিশার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। এতক্ষণ পর তিশারও জিসানের দিকে তাকালো। জিসানের চোখের দিকে তাকাতেই তিশা কেঁপে উঠল। ভয়ে মায়ের পিছে নিজেকে আড়াল করে ফেলল। সামনে আয়, তোর সাথে আমার কথা আছে। জিসানের ডাকে তিশার শরীর নিস্তেজ হয়ে পড়েছে। জিসানের ডাকেও যখন তিশা মায়ের পেছন থেকে সামনে আসলো না, তখন জিসানের ভুবন কাঁপানো ধমকে জিসানের সামনে এসে দাঁড়ালো। জিসান তিশার হাতটা শক্ত করে ধরে তিশার রুমের দিকে দরজা লাগিয়ে দিল।
তিশা মাও পেছনে পেছনে দৌড়ে আসলো, কারণ জিসানের রাগ সম্পর্কে খুব ভালো করে জানে। দরজার ভেতর থেকে লাগিয়ে দেওয়ার সাহস পেল না ধাক্কা দেয়া। তিশা পুরো শরীর ভয়ে কাঁপছে, জিসান নামক ব্যক্তিটির ভয়ে। আজ অনেকদিন পর তিশা জিসানকে এতটা ভয় পাচ্ছে, প্রচণ্ড ভয়। ছেলেটি আবির, ঠিক বলেছি? কি হলো, কথা বলছিস না কেন? জিসানের ধমকে তিশা আরও কেঁপে ওঠে, মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। কি সম্পর্ক তোর সাথে? তিশা কান্না করতে বলে, কোনো সম্পর্ক নেই। আর এই ছবিগুলো সব মিথ্যে। আবির ভাইয়ের সাথে আমি মাত্র সেই দিন একা দেখা করেছি। এর আগে শুধু আমার নীলুর বাসায় দেখা হতো। টুকটাক হাই হ্যালো ছাড়া তেমন কথা হতো না। জিসান বলে উঠল, আর আর কোনো কথা থাকলে বলে দে, আমি খোঁজ নিয়ে জানতে পারলে জানিস তো কি হবে। তিশার কেন জানি গলা শুকিয়ে আসছে, কথাও মুখে আটকে আটকে যাচ্ছে। জিসান এক গ্লাস পানি নিয়ে তিশার সামনে ধরল। তিশার কাঁপা কাঁপা হাতে গ্লাসটি নিয়ে পানিটি এক ঢোকে খেয়ে ফেলল। এবার বল। অ্যাকচুয়ালি আরও একটা কথা সেদিন বলিনি। জিসান রেগে তেড়ে এসে তিশার গালটা চেপে ধরে। কথা বলতে এত কষ্ট হয় কেন তোর? আর কি কি লুকিয়েছিস আবার আমার সাথে, বল। জিসানের চেপে ধরা অবশ্যই বলতে থাকে, আবির ভাই যে মেয়েটিকে পছন্দ করত ওটা আমি ছিলাম। জিসানের এবার রাগ যেন সাত আসমানের উপরে উঠে গেল, দাঁতের দাঁত চেপে। তাহলে সেদিন তুই নিজের আশিকের সাথে দেখা করতে গিয়েছিলি আর আমাকে মিথ্যে বলেছিস? জিসান তিশাকে ছেড়ে নিজের হাত দুটো মুঠো করে রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমি আপনাকে কোনো মিথ্যা বলিনি, শুধু এতটুকু সত্য লুকিয়েছি। এছাড়া সব সত্য। আর এখন তো নীলার বিয়েও আবির ভাইয়ের সাথে ঠিক হয়ে গিয়েছে। আবির ভাই। তিশার কিছু বলার আগে জিসানের 5 আঙ্গুলের ছাপ পড়ে গেল তিশার গালে। থাপ্পড়টা এত জোরে ছিল যে তিশা ছিটকে বিছানায় পড়ে গেল। জিসান হাত ধরে তিশাকে আবার দাঁড় করায়। তিশার দু বাহু খুব শক্ত করে চেপে ধরে। কি মনে করিস নিজেকে? খুব চালাক, তাই না? আমাকে তো তোর মানুষই মনে হয় না। কুকুরের মতো তোর আগে পিছে ঘুরে বেড়াই, অথচ আমাকে দেখারও তোর সময় নেই। জানিস 4টা বছর আমি প্যারিসে কিভাবে থেকেছি? রাতের আধারে আমার চোখের জলটি কেউ দেখেনি। তোর কথা মনে পড়লে বুকের মাঝে ব্যথাটা কেউ অনুভব করেনি। তোর সাথে একটু কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করেছি, কিন্তু তোর জীবনে তো আমার কোনো ইম্পর্টেন্সই ছিল না। তাহলে কথা বলবি কেন, ঠিক তো? তিশার কান্নার মাত্রা যেন আরও বেড়ে গেল। জিসানের সব কষ্টগুলো তখন না বুঝলেও এখন তিশা বোঝে, কারণ দুটো মন তো কবেই এক হয়ে গিয়েছিল। জিসানের দিকে করুণ দৃষ্টি দিয়ে, আই এম সরি। আমি জানি না বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। প্লিজ ফরগিভ মি লাস্ট টাইম। জিসান তিশাকে ছেড়ে দিয়ে 2 কদম পিছে চলে যায়। জিসানের এভাবে যাওয়াটা তিশার ঠিক মনে হলো না। জিসান প্যান্টের পকেটে হাত দুটো রেখে একটু হাসি দিয়ে মাথাটা নিচু করে। আমি হেরে গেছি তিশা। কিন্তু এই হাসির পেছনে কষ্টটা আজ তিশা জানে। এই জিসান আহমেদ আজ পর্যন্ত কারো কাছে হারিনি, কিন্তু তোর কাছে হেরে গেলাম। কি অদ্ভুত, তাই না? আমার এত বছরের ভালোবাসাও তোর মনে জায়গা করতে পারেনি। তাহলে তোর মনে তো আমার বসবাস কখনোই হবে না। আমিই পাগল। তোকে পাওয়ার জন্য এতটা অ্যাগ্রেসিভ ছিলাম যে ভুলে গিয়েছি জোর করে ভালোবাসা হয় না। কিছুক্ষণ নীরব থেকে, ভালো থাকিস, জিসান তোকে আর চালাবে না। জিসান চলে গেল আর তিশা ফ্লোরে বসে পড়ল। আমি জানি আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি জিসান, কিন্তু দেখুন আজ আমিও কষ্ট পাচ্ছি। ভালোবাসার কষ্ট জিসান, কেন বুঝেন না? আমিও তো ভালোবেসে ফেলেছি আপনাকে। আপনাকে ছাড়া এখন বাঁচা আমার পক্ষে সম্ভব না। আমি মরে যাব জিসান, আমি মরে যাব। প্লিজ আমাকে একটু বিশ্বাস করুন। আমি আপনাকে ধোঁকা দিই নেই জিসান। তিশা চিৎকার দিয়ে মাটিতেই শুয়ে পড়ল। কেবিনে বিশাল জানালার থাই গ্লাসটা সরিয়ে হাতে কফি নিয়ে দাঁড়িয়ে আছে জিসান। কিছুটা পর ধোয়া উঠানো কফিতে চুমুক দিয়ে সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা একজোড়া কপোত কপোতির দিকে চোখ পড়ে। দূর থেকে দেখে বোঝা যাচ্ছে
দুজন লাভার বা হাজব্যান্ড ওয়াইফ হবে, কারণ খুব যত্নে ছেলেটি মেয়েটির হাত ধরে রাস্তা পার করলো। আর এখন ভিড়ের মধ্যে মেয়েটিকে নিজের সাথে জড়িয়ে সেভ করছে। এক চিমটি হাসি ফুটে উঠল জিসানের ঠোঁটে। ভালোবাসা বুঝি এমনই হয়। ইয়েস শোন, সব কি রেডি করেছো? ক্লায়েন্টরা কিন্তু যে কোনো সময় এসে পড়বে। ইয়েস স্যার, অল সেট। সোমকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে জিসান বলে উঠল। কিছু বলবে সোম? জিসান হেসে বলো সোম, আমি জানি তুমি তুমি খুব চিন্তিত। অ্যাকচুয়ালি স্যার, আপনি তো সত্যিটা জানেন, তাহলে ম্যাডামকে এত কষ্ট দিচ্ছেন কেন? ম্যাডাম আপনাকে অনেকবার কল করেছে, কিন্তু গত 2 দিন হলো আপনি ম্যাডামের ফোনও রিসিভ করছেন না। এটা হিতে বিপরীত হতে পারে। জিসান এবার হাতের কফিটা শেষ করে মগটা টেবিলে রেখে বলল, জানো সোম, তোমার ম্যাডাম খুব খুব একটা সাংঘাতিক নারী। ভাঙবে তবু মচকাবে না। ম্যাডাম ভালো তো বাসে, কিন্তু মুখ ফুটে জীবনেও বলবে না। তাই এবার ওনার মুখ খোলার জন্যই একটু দূরত্ব বাড়িয়ে দিলাম। কিন্তু স্যার, এতে ম্যাডামও তো আপনাকে ভুল বুঝবে। ও তুমি চিন্তা করো না, ওকে কিভাবে সামলাতে হবে আমি জানি। তুমি মিটিং রুমে যাও, আমি আসছি। ওকে স্যার। সোম চলে গেল মিটিং রুমে। অফিসের মিটিং রুমে কিছু জরুরি ক্লায়েন্টের সাথে মিটিং চলছে জিসানের। চলতি প্রজেক্টটা নিয়ে জিসান এমনি ভেজালের মধ্যে আছে। তার রাইভেল কোম্পানিগুলো অনেক ট্রাই করেছে প্রজেক্ট নিতে, কিন্তু সবাইকে তাক লাগিয়ে ডিলটা জিসানের কোম্পানি পেয়ে গেল। মূলত জিসানের শর্তের আগে দেশে ফিরে আসার কারণটাই ছিল এটা। এই প্রজেক্টের সাথে লাবণীও জড়িত, তাই তো জিসানের পিছু পিছু তাকেও আসতে হলো দেশে। জিসানকে বাধ্য হয়ে লাবণীকে সাথে রাখতে হলো। মিটিং রুমে জিসান যখন খুব ব্যস্ত, তখন ফোনটা বেজে উঠল। মিটিংয়ে থাকার কারণে নাম্বার দেখে ফোনটা সাইলেন্ট করে রাখলো। লাবণী আর চোখে নাম্বারটি দেখে, মুখে এক বিশ্বজয়ী হাসি ফুটে উঠল, কারণ নাম্বারটি তিশার ছিল। কিছুক্ষণ পর মিটিং শেষ হলে জিসান নিজের কেবিনে চলে যায়। কি মনে করে যেন রায়হানকে কল দিল, কিন্তু রায়হান ফোন রিসিভ করেনি। কয়েকবার দেওয়ার পর রায়হান ফোনটা রিসিভ করে। কি হলো, ফোন রিসিভ করছিস না কেন? এখন কি তোর বোনের মতো আবার তোর পিছনে ঘুরতে হবে? জিসানের কথা শুনে ফোনটা কেটে দিল রায়হান। জিসান আবার ফোন করে। সমস্যা কি, এমন করছিস কেন? সমস্যা হচ্ছে, কাউকে অনেক বিশ্বাস করে নিজের কলিজার বোনকে তার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু আমি তো ভুলেই গিয়েছি সে তো ইগোস্টিক ম্যান। তার ইগোতে হার্ট হলে সে কাউকে ছাড়ে না। কি সব বাজে বাজে বকছিস রায়হান? আজে বাজে বকছি না, সত্য বলছি। আমার বোনকে যদি আর ভালোই না লাগে বলে দিলেই পারতি। আমি এখনো বেঁচে আছি ওর খেয়াল রাখার জন্য। রায়হান প্লিজ শান্ত হ দোস্ত, কি হয়েছে? কি আর হবে, তোর কারণে আমার বোনটি 2 দিন ধরে নিজেকে রুমে বন্দি করে রেখেছে, খাওয়া দাওয়া ছেড়ে। কতবার চেষ্টা করেছে ওকে বের করতে, কিন্তু ওর একই কথা, আমি এখনো মরিনি ভাই, আমাকে একা থাকতে দাও। এবার বল, যার বোনের এই অবস্থা সে শান্ত কিভাবে থাকবে? বিনা দোষে আমার বোনকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? বল, আছে কোনো জবাব তোর কাছে? বিচার যদি ওকে না করতে পারিস, তাহলে এই সম্পর্ক থেকে ওকে মুক্ত করে দে। জিসানের নীরবতায় রায়হান আর কিছু বলল না, ফোনটা কেটে দিল। অনেক খেলেছ আমার জীবন নিয়ে মিসেস তিশা আহমেদ। আর না, আজ তোকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। আজ থেকে তোর নিজের ওপর কোনো অধিকার থাকবে না, তোর উপর শুধু আমার অধিকার। আর আমার জিনিসকে কষ্ট দেওয়ার সাহস তোকে বোঝাবো। পিচ্ছি মনে করে ছেড়ে দিয়েছি তো, তাই তো এতটা মাথায় উঠেছিস। জিসান সোমকে ডেকে, আজকের বাকি সব মিটিং ক্যান্সেল করে দাও, বাকিটা তুমি সামলিও। আমাকে এখন একটু বের হতে হবে, কাউকে একটু লাইনে আনা জরুরি। জিসান তিশার রুমে দরজার সামনে দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ হলো, কিন্তু ভেতর থেকে তিশার কোনো রেসপন্স না পেয়ে জিসান কিছুটা ভয় পেয়ে যায়। তাই বারান্দায় দিয়ে রুমে ঢুকে। তিশা খুব ক্লান্ত আর দুর্বল ছিল, তাই সেন্সলেস হয়ে পড়ে রয়েছে ফ্লোরে। জিসান তাড়াতাড়ি তিশাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল জিসানের। মুখটা একদম শুকিয়ে গেছে তিশার। রাতে না ঘুমানোর কারণে চোখের নিচে হালকা কালিও পড়ে গিয়েছে। জিসানের চোখের নীরবে জল এসে পড়ল, সাথে সাথে তিশার কপালে গালে কিস করতে লাগলো। দরজা খুলে আগে কিছু খাবার নিয়ে আসলো।
তিশার মুখে পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথেই জ্ঞান ফিরে এলো তিশার। জ্ঞান ফিরে সামনে থাকা ব্যক্তিটিকে দেখে ভয়ে লাফিয়ে উঠল। আপনি এখানে কি করে এলেন? জিসান তিশার বাহু দুটো চেপে ধরে। ইম্পর্টেন্ট এটা না আমি কি করে আসলাম, ইম্পর্টেন্ট এটা তুই এমন কেন করেছিস। তিশা নীরব। কি হলো, কথা বলছিস না কেন? তিশা এখনো নীরব হয়ে নিঃশব্দে চোখের পানি ফেলছে। জিসান নিরাশ হয়ে তিশার কপালে কপাল রেখে, আমার উপর রেগে নিজেকে কেন কষ্ট দিয়েছিস? এটা অনেক বড় অন্যায় করেছিস। তোর কোনো অধিকার নেই আমার জিনিসকে কষ্ট দেওয়ার। তুই জানিস না তোর নিজের ওপর কোনো অধিকার নেই? ভালোবাসতে না পারিস, একটু শান্তি তো দিতেই পারিস। আমার কপালে হয়তো আল্লাহ এই জীবনে তোর ভালোবাসা লিখেনি, কিন্তু আমি যে পরজীবনেও তোকে চাই। জিসানও কিছুক্ষণ নীরব থেকে, খাবারটা খেয়ে নে দিশা, আমার জন্য না হোক নিজের বাবা মা ভাইয়ের কথাটা ভেবে। জিসান তিশাকে ছেড়ে দিলেও তিশার জিসানকে ছাড়ে না। জিসানের কলারটা দুহাতের মুঠোয় শক্ত করে ধরে নিচের দিকে তাকিয়ে থাকে। জিসান কিছুটা অবাক হয়, আর তিশার মনে কিছু হচ্ছে বোঝার চেষ্টা করে। তিশা কি করছিস? আরে এত খাচ্ছিস কেন? আমি এখনো মরিনি। আমি না হয় মরলে যত খুশি কাঁদিস। জিসানের কথায় তিশা জিসানকে ছেড়ে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। জিসান বুঝতে পারছে না কি হয়েছে তিশার, আর তিশা তো আরো শক্ত করে জিসানকে জড়িয়ে ধরছে। এবার জিসান কিছুটা স্বস্তি ফিল করছে। কি হয়েছে তোর? প্লিজ ছাড়, আমার দিকে তাকা তিশা। না, আমি ছাড়বো না। ছেড়ে দিলেই আপনি চলে যাবেন আমাকে ছেড়ে। আরে পাগল হয়ে গিয়েছিস? কি সব বলছিস? আর আমি চলে গেলেই বা কি আসে যায়? তোর জন্য তো ভালোই হবে, কেউ তোকে আর তখন বকবে না, শাসনও করবে না। তোর যা খুশি করতে পারবি, আমার মতো তে তো। জিসানের কিছু বলতে পারল না। আচমকা দিশা জিসানের ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে চেপে ধরল। 1 সেকেন্ডের জন্য জিসান শকড হয়ে গেল। দিশা এটা কি করলো? জিসানের থুতনিতে নিজের মাথাটা রেখে চোখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে আছে দিশা। একটু আগের কথা ভেবেই মুখটা লজ্জায় যেন লাল হয়ে গেল। কিছুতেই এখন জিসানের দিকে তাকাতে পারছে না। ও হয়তো নিজেও ভাবেনি এই কাজটা করে ফেলবে। জিসান তিশার কোমরে হাত রেখেই বলে উঠল, জান, এটা কি ছিল? আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি সত্যি বলতো? আমার মনে হয় আমি স্বপ্নই দেখছিলাম। তুই তো এমন করতেই পারিস না। এবার তিশার ভীষণ রাগ হলো। জীবনে ফার্স্ট কিস করলো জিসানকে, তাও আবার লিপ কিস। ভাবা যায়, আর ব্যাটার নাকি বিশ্বাসই হচ্ছে না। তিশা এখন মন চাইছে জিসানকে ফুটবলের মতো একটা কিক মেরে উগান্ডা পাঠিয়ে দিতে। তিশা জিসানের বুকের সামনে 7টি খামচি ধরে, এতে জিসান একটু ব্যথা পেয়ে আহ করে উঠল। কি করছিস? মাথাটা নিচু করেই বলল, চুপ, একদম চুপ। এটা মনে করে দিবে আমি সত্যি বলেছি নাকি মিথ্যা। ভালোবাসি, বড্ড ভালোবাসি। আমি আমার এই হিটলার বরটাকে এই বুকে মাথা রেখে ঘুমাতে চাই। আমার যে শুধু আপনাকেই চাই, একটু না পুরোটাই চাই। ছেড়ে চলে যাবেন যেদিন মরে যাব, কবরেও আপনার পাশেও আমি শুধু নিজেকে চাই। ভুল করেও আমাকে ভুলে যাবেন না, সইতে পারবো না। আপনাকে ছাড়া আমি একা বাঁচতে পারবো না। আই লাভ ইউ সো মাচ। আই ক্যান্ট লিভ উইদাউট ইউ, আই ক্যান্ট। জিসান স্তব্ধ। তিশার বলা প্রতিটা কথা জিসানের কানে এখনো বাজছে। যে কথাগুলো শোনার জন্য এত অপেক্ষা, সে কথাগুলো আজ শুনেও যেন জিসানের বিশ্বাস হচ্ছে না। তিশাকে নিজের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরল। আজ নিজেকে একদম পরিপূর্ণ লাগছে। নিজের অনেক সাধনার জিনিস পেলে মনের অনুভূতিগুলো ব্যক্ত করা যায় না। আজ জিসান আর তিশা নীরব থেকে নিজেদের অনুভূতিগুলো প্রকাশ করছে। এই নীরব নিস্তব্ধতার মাঝে দুটো হৃদস্পন্দনগুলো শোনা যাচ্ছে শুধু। কিছুক্ষণ আগে গোধূলি পেরিয়ে নেমে এলো সন্ধ্যা। সকল প্রাণ থেকে দূরে ফেলে গথুলিকে বলতে মন চায়, আমি আজ ধন্য। আমার গথুলি যে আমার পাশে, তাকে পেয়ে আমি ধন্য। ব্যালকনিতে রাখা দোলনায় তিশা ও জিসান পাশাপাশি বসা।
দুদিন পর খাবার পেটে যাওয়ায় শরীরটা কেমন নিস্তেজ হয়ে পড়েছে তিশার। তাই তো জিসানের কাঁধে মাথা রেখে পরম শান্তিতে চোখ বন্ধ করে আছে। জিসান তিশার কাঁধে হাত রেখে নিচে আবারও একটু কাছে নিয়ে আসলো। হঠাৎ তিশার কি যেন মনে হলো, নিভু নিভু চোখে জিসানের দিকে তাকায়। ওই ছবিগুলো আমার না, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। জিসান দেখলো তিশার চোখগুলো ছলছল করছে। তিশার মুখটা দু হাতে নিয়ে, আমি জানি জান, এগুলো এডিট করা। তাহলে আমাকে সেদিন বকলেন কেন? সেদিন জানতাম না জান। তিশার বুকে জড়িয়ে, তোর সাথে আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না। ছবিগুলো দেখে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তাই তো তোর সাথে এমন খারাপ আচরণ করেছি। আই এম সরি জান। যখন রাগ কমে তখন বুঝতে পারি আমি ভুল করেছি। আমার তিশা এমন কাজ করতেই পারে না। তোকে কোনো কিছু বলার আগেই তুই নিজেকে শাস্তি দিয়ে দিলি, তাই একটু রাগ হলো। সব জানেন যখন, তাহলে ফোন ধরেননি কেন? কারণ কিছু হলেই তুই নিজেকে কষ্ট দিস, যা আমার একদম পছন্দ না। আর বলে না, যা হয় ভালোর জন্যই হয়। তাই তো দেখ, যে আমি এতদিন চেষ্টা করেও পারিনি, আজ হয়ে গেল। তিশাও জিসানকে জড়িয়ে ধরে, একটা গান গাইবেন? শুনবি? জিসান গান ধরল। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তিশা গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। জিসান তিশাকে কোলে করে বিছানায় শুয়ে দিয়ে গায়ে চাদরটা দিয়ে দেয়, কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ দিয়ে দেয়। মায়ের কাছে সব শুনে রায়হানও বাসায় এসে পড়েছিল, তবে জিসান তিশার সাথে আছে বলে আর ডিস্টার্ব করেনি। জিসান, রায়হান ও তিশার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় বাসায়। পরের দিন তিশার বাবা শামসুর রহমান নিজের মাকে নিয়ে ঢাকায় ফিরবে। বয়সের কারণে প্রায় অসুস্থ থাকে, তাই তার ভালো চিকিৎসার জন্য নিজের সাথে নিয়ে আসছেন। তিশার দাদিকে দেখে ভীষণ খুশি। রূপকদার বিয়ের সময়ও দাদি আসতে পারেনি অসুস্থতার কারণে। এবার নাকি দু নাতি নাতনির বিয়ে দেখেই তারপর পরকালে গমন করবেন তিশার দাদির মমতা বেগম। এতদিন পর নিজের নাতনিকে দেখে আবেশে চোখে জল চলে এলো। জি মা, কিন্তু এত জলদির কি আছে, আরও কয়েক বছর যাক। মা, এসব কি বলছেন? তিশা এতক্ষণ ওর মায়ের সাথে রান্নাঘরে ছিল, তাই কিছুই শুনে নাই। রায়হান কিছু বলতে নিলে শামসুর রহমান থামিয়ে দেয়। আহা, অনেক কথা হয়েছে, এবার দাদিকে আরাম করতে দাও। তিশা, দাদিকে রুমে নিয়ে যাও। রায়হান কিছুটা অবাক নিজের বাবার ব্যবহারে। 1 মাস কেটে গেল। তিশা ও নিশির রেজাল্ট মোটামুটি ভালোই আসলো। কিছুদিন পর ভাগ্যক্রমে 3 বান্ধবী একই কলেজে চান্সও পেয়ে গেল। এরই মাঝে মিসেস রাবেয়া তৌফিক সাহেবকে রাজি করিয়ে ফেলল জিসান ও তিশার ব্যাপারে। সে বিষয়ে কথা বলতেই তিশাদের পুরো পরিবার ডিনারে ডাকা হলো। শামসুর রহমানের ইচ্ছা না থাকা সত্ত্বেও ছেলেমেয়ে এবং নিজের স্ত্রীর জ্বালায় আসতে হলো। ডিনার করে বাকি সবাই আড্ডা দিল। তৌফিক সাহেব ও শামসুর রহমানের মিটিং চলছে স্টাডি রুমে। প্রায় ঘণ্টাখানেক পর শামসুর রহমান কাউকে কিছু না বলে চলে গেল। স্বামীর এমন বিহেভিয়ারে রেনু বেগম ভীষণ লজ্জিত হলো। তিনিও স্বামীর পেছন পেছন চলে গেলেন। রায়হান আর জিসান বুঝে উঠতে পারছিল না কি হয়েছে। তিশা করুণ চোখে জিসানের দিকে তাকিয়ে আছে, আর জিসান চোখের ইশারায় আশ্বাস দিল, টেনশন করিস না, আমি তো আছি। কিছুক্ষণ পর রায়ান ও তিশা সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। জিসানের বাবাকে অনেকবার জিজ্ঞেস করেও কোনো লাভ হয়নি। তৌফিক সাহেব কিছু বলতে নারাজ। সেদিনের পর থেকে তিশা জিসানদের বাসায় যাওয়াও নিষেধ হয়ে পড়ল। নিজের বাবার এমন আচরণ তিশা কিছুতেই বুঝতে পারছে না। আজকাল তো জিসানের সাথে বাইরে যাওয়াও নিষেধ। রায়হান এ নিয়ে প্রতিবাদ করতে গেলে শামসুর রহমান বলে,
সেদিনের অ্যাক্সিডেন্ট আর ছবির কাহিনী পুনরাবৃত্তি করতে চাই না, তাই তিশার ভার্সিটি ছাড়া সব জায়গায় যাওয়া বন্ধ। কিন্তু এসব করেও তিশা আর জিসানের সম্পর্কের ঘাটতি করতে পারেনি, বরং এখন দুজন লুকিয়ে লুকিয়ে প্রেম করা শুরু করেছে। তবে এটা তিশার পছন্দ না হলেও জিসানের কাছে কিছুটা রোমাঞ্চকর লাগছে। বউয়ের সাথে লুকিয়ে প্রেম, ওয়াও। রায়হান তিশাকে কলেজে নামিয়ে দেওয়ার সময় কলেজ গেটে নিশিকে দেখতে পায়। মেয়েটাকে অনেক দিন পর দেখলো রায়হান। আগে তো তবুও প্রতিদিন সকালে একবার হলেও দেখতে পেত, কিন্তু আজকাল ওর বাবার হুকুম তিশাকে রায়হানকেই দিয়ে আসবে। কিন্তু আজকাল ওর বাবার হুকুম তিশাকে রায়হানই দিয়ে আসবে, অন্য কেউ যাতে ওকে নিয়ে না যায়। বাবার হঠাৎ এমন আচরণ রায়হান ও নিশির থেকে দূরে সরে যাচ্ছে। রায়হান আর তিশাকে দেখে নিশি এগিয়ে এসে, কেমন আছেন রাইহান ভাই? রায়হান কিছুক্ষণ নীরব থেকে আস্তে করে মাথা নিচু করে উত্তর দিল, ভালো না। কি? নিশি জিজ্ঞেস করলো। কই কিছু না তো, আমি আসি। রায়হান চলে যেতে নিবে, আর তখনই জিসানের গাড়িটা সামনে এসে দাঁড়ায়। জিসান গাড়ি থেকে নামলে আশেপাশে সব মেয়েরা কেমন হা করে তাকিয়ে থাকে, কারণ আজ জিসান ফর্মাল লুকে নেই। ব্লু জিন্স, ব্ল্যাক শার্ট আর চোখে আছে সানগ্লাস। চুলটাও আজ জেল দিয়ে সেট করা। গাড়ি থেকে নেমে রায়হানের পাশে দাঁড়িয়ে রায়হানকে একটু হেসে, কিরে কাকে খুন করার প্ল্যানিং করছিস? এমন কিলার লুক নিয়ে রাস্তায় চলাটা সেফ না ইয়ার। আজকালকার মেয়েগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস, কখনো আবার হামলে না পড়ে। জিসান সানগ্লাসটা খুলে বুকের সামনে রেখে, যাকে খুন করার ইচ্ছা সে তো আমার নেশায় পড়েইনি, বাকি সবকে খুন করে কি করব? তিশার দিকে আর চোখে তাকিয়ে, আর এদিকে তিশা লুচির মতো ফুলছে। জিসানের দিকে সবাই তাকিয়ে আছে বলে, এবার বল এখানে কি করিস? শালা তুই তো আমার কোনো কাজে আসিস না, তাই নিজেই বউ কিডন্যাপ করতে আসলাম। কি? তিশা ভ্রুটা কুচকিয়ে, তিশার কোনো কথা যেন জিসানের কানেই ঢুকলো না। হঠাৎ সবার সামনে তিশার হাতটা ধরে গাড়িতে নিয়ে বসালো। রায়হানকে বাই বলে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। নিশি ওদের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিশির খুব ভালো করেই জানে রায়হান জিসান ভাইয়ের মতো না। জিসান ভাইয়া ভালোবাসার প্রকাশ করা পছন্দ করে, কিন্তু রায়হান গোপনে ভালোবাসতে জানে। এরপরও নিশি এই লোকটিকে ভালোবাসে। হয়তো এই জীবনে ওনার মুখে ভালোবাসি কথাটা শোনা হবে না। নিশিও চলে গেল। রায়হান নিশির যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে চলে গেল। আপনি এমন কেন? রায়হান ভাইয়ের সামনে এসব কি বলছিলেন? জিসান তিশার দিকে তাকিয়ে, কেন, কি হয়েছে জান? কি হয়েছে মানে? বড় ভাইয়া আমার, আপনার লজ্জা করে না ভাইয়ার সামনে এসব করেন? এছাড়া নিশিও ছিল, ও তো আপনার ছোট বোন। জিসান শুধু একবার তিশার দিকে তাকিয়ে মুচকি হাসল। আপাতত ড্রাইভিংয়ে মনোযোগ তার। আমরা কোথায় যাচ্ছি কিছু বলছেন না কেন? উফ, আপনি গাড়ি ঘোরান, আমি বাসায় যাব। বাবা জানতে পারলে আল্লাহ জানে কি করবে। আপনাকে তো কিছু বলবে না, কিন্তু আমাকে ছাড়বে না। জিসান জোরে গাড়িটা ব্রেক করে। আরে এভাবে গাড়ি থামালেন কেন? আপনি দেখি গাড়িটাও ঠিক। তিশা আর কিছু বলতে পারল না। তিশাকে টান দিয়ে কাছে এনে গালটা চেপে ধরে জিসান ঠোঁট দিয়ে তিশার ঠোঁটে আবদ্ধ করে নিল। হঠাৎ এই ঘটনায় তিশা অবাক হলো, আর জিসান যখন তিশার ঠোঁট দুটো নিয়ে পুরো ব্যস্ত হয়ে উঠল। অবশেষে তিশা চোখ দুটো বন্ধ করে ফেলল। তিশা এতটাই আশ্চর্য হলো যে কোনো রিয়াক্ট দেয়া ভুলে গেল। তিশা কিস করছে না, তবে জিসানকে বাধাও দিতে পারছে না। তিশার মনে হলো আজও এতটাই দুর্বল যে সামান্য ধাক্কাটুকুও দিতে পারছে না। এদিক দিয়ে জিসান সুযোগ পেয়ে তিশার কোমরটা জড়িয়ে নিজের কোলে নিয়ে আসলো, কিন্তু এত কিছুর মধ্যেও ঠোঁটের সংযোগ বিচ্ছিন্ন করেনি। সুযোগ পেয়ে তিশার মাথায় হিজাবটা খুলে ফেলল। অনেকক্ষণ পর জিসান তিশাকে ছেড়ে ঘাড়ে মুখ ঘষতে লাগলো, আর তিশা জিসান থেকে ছাড়া পেয়ে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। জিসান নেশা ভরা কণ্ঠে তিশার কাঁধে মুখ রেখেই বলল, তোর বাবাকে বল আমার জিনিস আমাকে দিয়ে দিতে। আপনার আবার কোন জিনিস? এই যে তুই
তুই তো পুরোটাই আমার, অথচ আমার জিনিসকে নিজের ঘরে আটকে রেখে কারফিউ জারি করেছে আমার জন্য। মনে হয় আমি খেয়ে ফেলবো ওনার মেয়েকে। তিশা একটু হেসে নিচের দিকে তাকিয়ে, খেয়েই তো ফেলেন। তিশা পাখি, মিথ্যে বলা ভালো না। কানের কাছে গিয়ে, তুই আর তোর জেলার বাবা খেতে কই দিলি? আমি শুধু টেস্ট করেছি, খেতে কেমন লাগবে। জিসান এখনো তিশার কোমরকে জড়িয়েছিল। তিশা জিসান থেকে ছুটার চেষ্টা করে। ছি, কিসব বলছেন? আপনি দিন দিন বেহায়া হয়ে পড়ছেন। জিসান তিশার ঘাড়ে নাক দিয়ে ঘষছিল, কিন্তু তিশার কথা শুনে ঘাড়ে জোরে একটা কামড় দিয়ে দিল। তিশা আহ আহ করে উঠে তিশাকে ছেড়ে দিয়ে, আমি বেহায়া শুধু তোর বেলায়, তা না হলে এই জিশানকে বসে আনা এত সহজ না ম্যাডাম। আর তোর জেলার বাপকে বলে দিস আপোষে তোকে আমার হাতে তুলে দিতে, তা না হলে তুলে নিয়ে দূরে কোথাও চলে যাব। এরপর দু বাচ্চার মা করে ফিরে আসবো, তখন দেখবো নি কি করে শ্বশুর মশাই। জিসানের কথা শুনে তিশা হা হয়ে আছে। তা দেখে জিসান, মুখ বন্ধ কর, না হলে মশা ঢুকবে। গাড়ি ছুটছে শহর থেকে একটু দূরে। আরও কিছুক্ষণ যাওয়ার পর গাড়িটি থেমে গেল। জিসান ও তিশা দুজনেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। কি মনোরম পরিবেশ! যতদূর চোখ যায় শুধু সাদা কাশফুলের সমারোহ। এলোমেলো খোলা বাতাসে কাশফুলগুলো যেন মনের আনন্দে খেলা করছে। এখন বৃষ্টি ঋতু বলে ছিন্নভিন্ন বিলগুলো পানিতে কিছুটা থই করছে। মনোমুগ্ধকর এমন পরিবেশেও তিশা খুশিতে আত্মহারা। জিসান ভাবতেও পারেনি তিশা এতটা খুশি হবে। তাহলে অনেক আগেই নিয়ে আসতো। তিশার মন চাইছে কাশফুলের সাথে একটু লুকোচুরি খেলতে। এমন পরিবেশে মনটাও কেমন শান্তি শান্তি ফিলিংস আসে। পিচ ঢালা পথ দিয়ে জিসান তিশার হাতটা ধরে হাঁটছে। এক অদ্ভুত অনুভূতি মনের দরজায় কড়া দিচ্ছে। আসলে কথাটা সত্যি, প্রিয়জনের সাথে থাকলে তার হাতটা ধরে অনেক দূর পথ চলা যায়। তবে তাদের আনন্দ বেশিক্ষণ টিকতে পারল না। ঘণ্টাখানিক ঘুরে কিছু খেয়ে দিয়ে তিশাকে বাসায় নামিয়ে দিল জিসান। কারণ জিসানকে আর্জেন্ট অফিস যেতে হবে। প্রজেক্টের কাজ নিয়ে কোনো একটা সমস্যা হয়েছে। জিসান ও তিশার নতুন সম্পর্কটা ভালোই চলছিল, তবে এর মধ্যে তিশার দাদির শরীরটা ভালো যাচ্ছিল না। তাই পরের দিন তিশা ও তার বাবা দাদিকে ফুল চেক আপের জন্য হাসপাতালে নিয়ে আসলো। চেক আপ করে যখন ওরা ডক্টরের চেম্বার থেকে বের হলো, তখন কারোর সাথে দেখা হয়ে গেল আচানক। অচেনা ছেলেটি শামসুর রহমানকে সালাম করলো। ভালো আছেন মামা? কে তুমি বাবা, আমাকে চেনো? অচেনা এসে জবাব দিল, আপনিও আমাকে চিনেন, হয়তো মনে করতে পারছেন না। আমি নিবিড় ইসলাম। শামসুর রহমান এখনো ছেলেটির মুখের দিকে তাকিয়ে আছে। অচেনা ছেলেটি, আমার মায়ের নাম শেফালি, বাবা মুস্তাহিদ ইসলাম। এবার শামসুর রহমান হেসে বলল, তুমি আমাদের শেফার ছেলে? নিবিড় মাথা নেড়ে সায় দিল। মা, ও মা দেখো, এটা আমাদের শেফার ছেলে। তিশার দাদি চশমার ভেতর দিয়ে তাকিয়ে দেখে একটা সুদর্শন ছেলে তাদের সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটা দেখতো বেশ, চিনতে বেশি সময় লাগেনি তার। শেফার ছেলে, হাতটি ধরে। সবাই নিবিড়ের চেম্বারে বসে আছে। হঠাৎ নিবিড়, তো নিবিড়, তুমি এখানে কি ডাক্তার? জি মামা, এত বছর বাইরে ছিলাম, পড়াশোনা শেষ করে এই হাসপাতালে মাসখানেক হলো জয়েন করলাম। মা কিন্তু আপনাদের অনেক স্মরণ করে। আমরাও করি, কিন্তু তোমার বাবা মা হঠাৎ করে কোথায় চলে গেল না বলে বুঝতেও পারি না। আসলে মামা, বাবার একটা অপারেশনের জন্য আমাদের আর্জেন্ট কলকাতায় যাওয়া লাগে। প্রায় 6 মাস ওখানেই থাকতে হয়েছে। এছাড়া কলকাতায় মায়ের ফোনটাও চুরি হয়ে গেল, যেটাতে আপনার নাম্বার ছিল। আর এরপর এসে দেখি আপনারাও নাকি এলাকা ছেড়ে চলে গেছেন। তারপর মা অনেক খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু পাইনি। এরপর আমরাও নানু বাড়ি চলে গেলাম, কারণ বাবার রেস্টের প্রয়োজন ছিল। আর তখন আমিও ছোট ছিলাম। আসলে আমারই ভুল হয়েছে, একবার শেফার সাথে দেখা করা দরকার ছিল। আচ্ছা, তুমি আমায় চিনলে কি করে?
তুমি তো অনেক ছোট ছিলে তখন। মায়ের কাছে আপনার ছবি বেশ কয়েকদিন দেখেছিলাম, তাই চিনতে অসুবিধা হয়নি। হঠাৎ নিবিড়ের তিশার দিকে চোখ গেল। এটা কে মামা? ও নিবিড়, তুমি ওকে চিনতে পারোনি? ও হলো তিশা, আমার মেয়ে। তুমি যখন দেখেছিলে তখন তো ও খুব ছোট ছিল, তাই হয়তো চিনতে পারোনি। কেমন আছো তিশা? তুমি তো দেখি অনেক বড় হয়ে গেছো। তিশা হেসে জবাব দিল। পরিচয় পর্ব শেষে সবাই কিছুক্ষণ কথা বলে বিদায় নিয়ে চলে এলো। নিবিড়কে পরে বলে দেয়া হবে, জাস্ট ওয়েট করুন। বিকেলে কিছু জরুরি কাগজপত্র সিগনেচার করার জন্য আহমেদ ভিলায় আসতে হলো রায়হানকে। তৌফিক সাহেব আজকাল খুব টেনশনে থাকেন, অফিসেও কম আসেন, তাই অজ্ঞতা রায়হানকেই আসতে হলো। সিগনেচার নিয়ে কিছুক্ষণ অফিসের বেশ কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা করলো তৌফিক সাহেবের রুমে বসেই। এরপর রায়হান বিদায় নিয়ে চলে যাওয়ার সময় কিছু মনে করে থেমে গেল। 5 মিনিট ধরে রায়হান শুধু ভাবতেই লাগলো ভেতরে ঢুকবে কিনা। এভাবে একটা মেয়ের রুমে পারমিশন ছাড়া যাওয়া রায়হান কখনই পছন্দ করে না, তবুও মনকে জোর করে রাজি করলো। দরজার ওপাশের মানুষটি রায়হান তোর। ওই মানুষটিকে তুই যে কোনো অবস্থায় দেখতেই পারিস, আর কিছু না থাকুক ভালোবাসার অধিকার তো আছে দুজনের মাঝে। ঋষির রুমে দরজা খোলাই ছিল। দরজাটা ধাক্কা দেওয়ার সাথেই খুলে গেল। তবে রুমের লাইটগুলো বন্ধ, শুধু রুমের জানালা, ড্রেসিং টেবিলে কিছু ছোট ছোট ঝাড়বাতি জ্বলে আছে, আর তারই আলগা মৃদু আলো জ্বলে আছে রুমটিতে। তবে রুমে প্রবেশ করার পরেই রায়হানের নাকে মিষ্টি একটা ঘ্রাণ আসে, নিশ্চিত নিশি পারফিউমের। মাতাল করা এই ঘ্রাণটা রায়হান কখনোই ভুলে না। মনে পড়ে গেল রায়হানের সেদিনের কথা। রূপকদের গায়ে হলুদের দিন নিশি নীলুর পুরো মুখে হলুদ দিয়ে দেয়, যার ফলে নীলু ভীষণ রেগে যায়। আর নীলুর রাগী ফেস দেখে ভয়ে নিশি বাড়ির ভেতরে গিয়ে পালাতে নিলে শাড়ির সাথে পা আটকে কারো গায়ে পড়ে যায়। নিশি মুখ উঠিয়ে লোকটিকে দেখে লজ্জা পেয়ে যায়, কারণ নিশি রায়হানের উপর পড়েছে। রায়হান অপলক দৃষ্টিতে নিশির দিকে সেদিন তাকিয়েছিল, শুধু তাকায়নি, ভয়ঙ্কর একটা কাজ করে বসে। নিশিকে জড়িয়ে ধরে ঘুরে যায়, যার ফলে নিশি নিচে আর রায়হান নিশির উপরে। নিশির পুরো হাতে হলুদ থাকায় হাত দুটো উঁচু করে রেখেছিল। রায়হান নিশির হাতে হাত রেখে হলুদ নিজের হাতে নিয়ে নিশির শাড়ির পেটের খোলা অংশে পুরো হাতে ছাপ দিয়ে দিল। নিশি তো 440 ভোল্টের শক খেল। এরপর রায়হান উঠে পড়ে এবং নিশিকে টেনে উঠালো। নিশিতা ওর খোলা মুখ দিয়ে একবার রায়হানের দিকে আর একবার নিজের পেটের দিকে তাকালো। রায়হান একটু কাছে আসার চেষ্টা করলে নিশি ভয়ে কাচুমুচু হয়ে সরে যায়। আর কোনোদিন এই অংশটি খোলা দেখলে গরম স্ত্রী লাগিয়ে দেব। নিশি সেদিন সত্যিই রায়হানকে ভয় পেয়েছিল, আর সেদিন নিশি এই পারফিউমটি ইউজ করেছিল, যার ঘ্রাণ এখনো মাতাল করে রায়হানকে। মৃদু হেসে চিন্তা থেকে বের হয়ে আসলো রায়হানের চোখ পড়ল বিছানায় ঘুমিয়ে থাকা নিশির উপর। নিশি একটা ট্যাডি বিয়ারকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। রায়হানের মুখে হাসি ফুটে উঠল। ট্যাডি বিয়ার দিয়ে খেলার বয়স হয়তো এখন নেই, তবে এই ট্যাডি বিয়ারটা খুব স্পেশাল, কারণ এটা রায়হান অনেক আগে নিশির জন্মদিনে দিয়েছিল। রায়হান অবাক হয়ে তাকিয়ে আছে। এত বছর ধরে এই মেয়েটির এই সামান্য ট্যাডি বিয়ারটি সামলে রাখছে। রায়হান নিশির বিছানার সামনে হাঁটু গেড়ে বসলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের মনে বলতে লাগলো, আমি জানি সুইটার, তুমি রেগে আছো। জিসান ও তিশাকে একসাথে দেখলে তোমার মনটা যে তখন কি চায় আমি সবই বুঝি, কিন্তু আমি এখন নিরুপায়। দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে, এই শ্যামবর্ণ মেয়েটির প্রেমে যে কি পরিমাণ পাগল আমি তা হয়তো তুমি জানোই না। আমিও চাই তোমাকে আমার ভালোবাসার রঙে রাঙাতে, আর একদিন রাঙাবো। একবার জিসান আর তিশার ঝামেলাটা শেষ হোক। আমি চাই না আমাদের সম্পর্কটা এখন কারোর সামনে আসুক, তাই দূরত্বটা জরুরি। আমি জানি না তুমি বুঝবে কিনা, কিন্তু সবশেষ একটা কথা সত্য, আমি ভালোবাসি তোমাকে। জানি না এই জীবনে পাবো কিনা তোমাকে, তবুও ভালোবেসে যাব।
নিশির কপালে রায়হান তার ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়ে দিল। এরপর নিশির বুঝার আগেই রায়হান চলে গেল। কিছু মানুষের ভালোবাসা আড়ালে থাকে, রায়হান আর নিশির ভালোবাসাটাও এমন। নিশি লজ্জায় প্রকাশ করতে পারছে না, আর রায়হান তার নিজের পরিবারের প্রতি ওর দায়িত্ব প্রকাশ করতে দিচ্ছে না। তিশা ও জিসানের সম্পর্কটা আগে সহজ মনে হলেও এখনও নিজেই জানে না এই সম্পর্কে ভবিষ্যৎ কী। তার উপর পরিবার ওর আর নিশির সম্পর্কটা কিভাবে দেখবে তাও আগে বুঝতে হবে, কারণ এখানে ওর বোনের ভবিষ্যৎও জড়িত। জিসান অফিস শেষ করে বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠল। হঠাৎ ফোন বেজে উঠল। লাবণীর বাসার কেয়ারটেকার ফোনটা করেছে। লাবণী অসুস্থ, আর লাবণী যেহেতু এখানে দেখার মতো কেউ নেই, তাই বাধ্য হয়ে মানবতার খাতিরে জিসানকে যেতে হলো। জিসান লাবণীর বাড়ির ড্রয়িং রুমে এসে দেখে কেউ নেই বাড়িতে, কারণ কয়েকবার আওয়াজ দেওয়ার পরেও কেউ আসেনি। জিসান লাবণীর নাম্বারে কল দিলে ফোনটা উপরে কোনো একটা রুমে বেজে ওঠে। জিসান শব্দ শুনে উপরে ওঠে। যে রুমে থেকে শব্দটি আসছে সে রুমের দরজাটা ধাক্কা দিলে সাথে সাথেই খুলে যায়। জিসান রুমে প্রবেশ করে অবাক হয়ে যায়, কারণ পুরো রুমটি সুগন্ধিযুক্ত ক্যান্ডেল ও ফুল দিয়ে সাজানো। জিসান কিছুই বুঝে উঠতে পারছে না। আচানক জিসানকে কেউ পিছন থেকে জড়িয়ে ধরল। হঠাৎ এমন হয় জিসান কিছুটা হকচকিয়ে গেল। নেলপালিশ লাগানো হাত দুটি জিসানের বুকের সামনে। মুহূর্তে জিসানের মাথা বিগড়ে গেল। হাতের ভাঁজ থেকে নিজেকে ছাড়িয়ে পেছনে তাকালো। আর কিছু বলতে পারল না জিসান, কারণ ওর সামনে লাবণী দাঁড়িয়ে, তাও আবার 3/4 একটা নাইটি, যার দু কাঁধে ফিতা সংযুক্ত লাল রঙের। জিসান সাথে সাথেই নিজের দৃষ্টি সরিয়ে ফেলল। প্রচণ্ড রাগ উঠছে জিসানের বুঝতে বাকি নেই লাবণী ওকে মিথ্যে বলে নিয়ে এসেছে, আর ওর উদ্দেশ্য কি। জিসান দ্রুত স্থান ত্যাগ করার জন্য পা বাড়ালে লাবণী জিসানের হাতটা ধরে ফেলে। জিসান প্লিজ আমাকে ছেড়ে যেও না, আই লাভ ইউ। জিসান তাতে দাঁত চেপে, লিভ মি লাবণী। না, আজ তোমাকে ছাড়বো না। আমার দিকে তাকাও, একবার ভালো করে দেখো, দেখবে তুমি সব ভুলে যাবে। আমি তোমাকে সব থেকে সুখে রাখবো। জিসান সহ্য করতে না পেরে একটা থাপ্পড় লাগিয়ে দেয় লাবণীর গালে। ছি লাবণী, আমার ভাবতেও অবাক লাগছে তুমি এ কাজটি করবে, তাও আমাকে সিরিয়াস করার চেষ্টা। তুমি ভাবলে কি করে এভাবে আমার সামনে এলে আমি সিরিয়াস হয়ে যাব? কথাগুলো জিসান লাবণীর দিকে না তাকিয়েই বলছে। তুমি ভালো করে জানো আই লাভ তিশা অ্যান্ড আই অ্যাম ম্যারিড ম্যান, তবুও এই সব। জিসান প্লিজ বোঝার চেষ্টা করো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, থাকতে পারবো না তোমাকে ছাড়া। জাস্ট শাট আপ, আমি আর এমন কিছু শুনতে চাই না। জিসান চলে যেতে নিলে লাবণী আবার জিসানের হাতটা ধরে ফেলে। প্লিজ জিসান, আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে তিশাকে ছাড়তে বলবো না, তিশার সামনে থাকো। আমি না হয় তোমার জীবনে আড়ালে থাকলাম, কখনো কারো সামনে অধিকার নিয়ে আসবো না, তবু আমাকে আপন করে নাও প্লিজ। জিসানের মাথায় পুরো গরম হয়ে গেল। জাস্ট ডিসগাস্টিং লাবণী, তুমি ভাবলে কি করে আমি তিশাকে ধোঁকা দেব? আমার লাইফে শুধু আমি একটা মেয়েকে ইম্পর্টেন্স দিয়েছি, আর তার জায়গা কেউ নিতে পারবে না, কেউ না। ওই মেয়েটা তোমাকে ধোঁকা দেওয়ার পরও এসব বলছো? এবার জিসান লাবণীর দিকে তাকালো, কিন্তু শুধু ওর চোখের দিকে। জিসানের রক্তিম চোখগুলো দেখে লাবণী কিছুটা ভয় পেয়ে গেল। তুমি যে গেম খেলতে চেয়েছো, সে গেম, আচ্ছা সে গেমে এখনো তুমি কাঁচা লাবণী। তুমি কি মনে করেছো আমি জানতে পারবো না তিশার ছবিগুলো কে এডিট করেছে? ভুলে যেও না আমি জিসান, আর আমাকে বোকা বানানো এত সহজ না। আমার জিনিস কিভাবে সুরক্ষিত করতে হয় আমি জিসান খুব ভালো করেই জানি। মনে রেখো, শরীরের চাহিদা মেটানোর জন্য বাজারে মেয়ে মানুষের অভাব নেই, কিন্তু আমার কাছে শরীরের চাহিদাটাই যদি ইম্পর্টেন্ট হতো তাহলে তিশার সাথেই মিটিয়ে নিতাম। ও তো আমার বউ, মানা করার সাহসও পেত না, কিন্তু তোমার মতো মেয়ে সব বুঝবে না। নিজের চাহিদার জন্য অন্য কাউকে খুঁজে নাও। জিসান চলে যেতে নিলেও আবার থেমে গেল। মনে রেখো লাবণী,
তিশাকে নিয়ে যে নোংরা গেম খেলতে চেয়েছো, তার জন্য তোমাকে অনেক মূল্য দিতে হবে। লাবণী ধপাস করে ফ্লোরে বসে পড়ল, চিৎকার করে কাঁদতে লাগলো। কিন্তু ওর শব্দ জিসানের কানে আসার আগেই জিসান চলে গেল। হাতি ছিলে ব্রিজে দাঁড়িয়ে আছে রায়হান ও জিসান। মনটা ভালো নেই, তাই কল করার সাথে সাথে চলে এলো রায়হান। বন্ধুত্ব বুঝি এমনই হয়। জিসান রায়হানকে সব খুলে বলল। রায়হান শুনে মোটেও অবাক হলো না, কারণ লাবণীকে রায়হান প্রথম দিন থেকেই পছন্দ করতো না তেমন। কিন্তু জিসানকে তা বুঝতে দেয়নি, কারণ লাবণী জিসানের কাজের সাথেও জড়িত। এতে জিসানই ক্ষতি হবে। এখন কি করবি ভেবেছিস? জিসান ওর হাতের কোল্ড ড্রিঙ্কসের বোতলটা শেষ করে। কি করব? ছুঁড়ে মারবো এই খালি বোতলটার মতো। কিন্তু তোর প্রজেক্ট? কাজ প্রায় শেষ। কাল প্যাকেজিংয়ের কাজ শুরু হবে। এই সপ্তাহেই অর্ডারটা ডেলিভারি করে দিতে পারবো। তারপর ওর সাথে আবার কোনো কন্ট্রাক্ট নেই। তাহলে আমি কেন আমার আশেপাশে এই নর্দমা রাখবো? এমন ব্যবস্থা করব, দ্বিতীয়বার তিশার দিকে হাত বাড়াতেও 100 বার ভাবতে হবে। রায়হান খুব টেনশনে বসে আছে। আজ 16ই জুন। জিসানের আজকের আবদার পূরণ করতে না পারলে জিসান সারা শহর দৌড়ানি দিবে রায়হানকে। আগেই ওয়ার্নিং দিয়ে দিয়েছে। এদিকে মহাবিপদ। একদিকে জেলার বাবা, অন্যদিকে হিটলার বন্ধু। শালা এদের মনে হয় আমার উপর একটু মায়াও হয় না। ঠিক এ সময় জিসানের ফোন এসেছে। অল সেট দোস্ত। রাখ তোর দোস্ত, তুই সবসময় কি আমাকে করবো চিপে বল? ফেলিস কেন? তুই তো আবার একখান মাত্র জানে জিগার, পরাণের প্রিয় বন্ধু। তোকে বলবো না তো কাকে বলবো? তার উপর আমার একমাত্র ভাই। তুই আমার কষ্ট না বুঝলে কে বুঝবে? হয়েছে শালা, এত পাম মারতে হবে না। বাবা জানলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। ও রায়হান, আবার শ্বশুর মশাইকে বলিস ছেড়েকে না, মেয়েকে বের করে দিতে। তাহলেই তো আমি আমার বউ নিয়ে আসতে পারবো, আর কোনো ভেজালও হবে না। কি বলিস? জিসান বলেই হেসে দিল। এরপর রায়হানকে বলল, শোন রায়হান, ভালোবাসা বেশি দিন গোপনে রাখতে হয় না। এতে অনেক সময় দেরি হয়ে যায়। প্রিয়তমা অন্যের হাত ধরার আগে তার হাতটা ধরে ফেলা উচিত। রায়হান বুঝেও না বুঝার ভান করে বলে, মানে কি বোঝাতে চাইছিস? কিছু না, রাখি। রাত 11টা। হোয়াইট শার্ট আর ব্ল্যাক জিন্স পরে এত রাতে গাড়িতে হেলান দিয়ে কারোর জন্য অপেক্ষা করছে জিসান। হঠাৎ যেন চোখগুলো আটকে গেল, মনে মনে বলে উঠল, জিসান তু তো আজ গয়া। সাদা জামদানির লাল ব্লাউজ, দু হাতে জিসানের দেয়া ডায়মন্ডের দুটো চুড়ি, গলায় কিছুই নেই, না আছে কানে, চুলগুলো ছাড়া, ঠোঁটে লাল লিপস্টিক, গাল দুটো লাল হয়ে আছে লজ্জায়, নাকি ব্লাশনে তা জিসানের জানা নেই। কেন জানি এই রমণীকে দেখে জিসানের শেষ আজ। নিজে নিজে বিড়বিড় করে বলছে, জিসান কন্ট্রোল ইয়োরসেলফ। বউ হয়েছে তো কি, পরিবার এখনো আমাদের মেনে নেয়নি, কিন্তু কিভাবে নিজেকে আজ আটকাবো? এই মেয়েটিকে আজ খুব সুন্দর লাগছে। জিসানের ভাবনার মাঝে তিশা কখন এসে দাঁড়িয়ে আছে খেয়ালই নেই। তিশা কিছুটা বিরক্ত হয়ে, কি হলো, কথা বলছেন না কেন? আর তখনই জিসানের ধ্যান ভেঙে গেল। এরপর কেউ দেখার আগেই তিশার হাতটা ধরে আগে গাড়িতে বসলো। তিশা তো বকবক করেই যাচ্ছে। জানেন, বাবা জানতে পারলে আমার শনি রবি সোম মঙ্গল করে ফেলবে, ঘর থেকেও বের করে দিবে। ঠোঁট দুটো উল্টিয়ে জিসান তিশার মুখটা দুহাত দিয়ে ধরে বলে, জান রিল্যাক্স। জানি তোকে আজ অনেক সুন্দর লাগছে, এক কথায় ভয়ঙ্কর সুন্দর। যে সৌন্দর্যের বর্ণনা করা যায় না, শুধু অনুভব করা যায়। এত সুন্দর কেন লাগছে বলতো? আমি যদি এখন কন্ট্রোললেস হয়ে পড়ি তখন কি হবে জান? জিসানের কথায় তিশার গাল দুটো মনে হয় আরো লাল হয়ে গেল। জিসান বুঝতে পেরে তিশার কপালে একটা আদর দিয়ে সোজা হয়ে বসলো। ভয় পাওয়ার কিছুই নেই, সো রিল্যাক্স। আর শোন, এত টেনশনেরও কিছু নেই। রায়হান সব মিলিয়ে নেবে। আর তোকে ঘর থেকে বের করে দিলে তো আমার জন্যই ভালো। আমি আমার সাথে তোকে নিয়ে যাব, কি বলিস? ভ্রু দুটো উঁচু নিচু করে তিশা একটু মুচকি হাসে। একটু পর জিজ্ঞেস করে, আমরা কোথায় যাব এখন এত রাতে? সারপ্রাইজ জান।
জাস্ট ওয়েট। ঘণ্টাখানিকের মধ্যে তিশা ও জিসান পৌঁছে গেল। তিশাকে আজ জিসান নিজের বাড়িতে নিয়ে এসেছে। এটা ওই বাড়ি যেখানে জিসান একলা সময় কাটায়। কেউ জানে না এই বাড়ির কথা। আজ তিশাকে এখানে নিয়ে এসেছে। বিশাল জায়গা নিয়ে বাড়িটা বানানো। ডান এবং বাম সাইডে বিশাল বাগান, আর বাড়ির পেছনে নাকি সুইমিং পুলও আছে। বাড়িতে এসে বুঝতে পারে তিশা এখানে কেউ নেই। বাড়ির মেইন গেটও জিসান নিজেদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলেছে। বাড়ির চারপাশে অ্যালার্ম দেওয়া, কেউ অনুমতি ছাড়া প্রবেশ করার কোনো পথ নেই। কি আশ্চর্য, একদম বিদেশি ধাঁচে বাড়িটি বানানো। কেন জানিয়ে ভয় করছে আজ তিশার। বুকের ভেতরে ধপধপ শব্দ বেড়ে গেল। হয়তো জিসান ও তিশার ভয়টা বুঝতে পেরেছে। আমার প্রতি বিশ্বাস আছে তো জান? জিসানের কথায় শুধু মাথা নাড়ল তিশা। এরপর তিশার হাতটা ধরে ভেতরে নিয়ে গেল। এটা কার বাড়ি? জিসান তিশার দিকে তাকিয়ে, আমাদের। আমাদের মানে? এটা আমি অনেক শখ করে বানিয়েছি। যখন আমার একা থাকতে মন চায় কিছু সময়ের জন্য, তখন এখানে চলে আসি। আর আমার বাড়ি মানে তোরও বাড়ি, মানে আমাদের বাড়ি। বেডরুমে বিশাল বারান্দায় খুব সুন্দরভাবে ফুল আর রেড কালারের লাভ শেপ বেলুন দিয়ে সাজানো হয়েছে। তিশা বুঝতে পারছে না কেন। সামনে ছোট টেবিলে একটা কেক রাখা। কেকের দিকে তাকিয়ে দেখে হ্যাপি অ্যানিভার্সারি লেখা। তিশার এখন মনে পড়ল আজ তাদের বিবাহ বার্ষিক। তিশার মনটা খারাপ হয়ে গেল। আজকের দিনটা ও কিভাবে ভুলে গেল। হঠাৎ তিশাকে কেউ পেছন দিয়ে জড়িয়ে ধরল। তার মাতাল করা পারফিউমের ঘ্রাণ বলে দিচ্ছে কে সে। হ্যাপি অ্যানিভার্সারি জান, আজ আমাদের বিয়ের 5 বছর হলো। রিয়েলি? এত বছর আমি একা এই দিনটি পালন করে এসেছি। আজ এত বছর পর দুজনে একসাথে পালন করব। তাই তো এত রাতে আপনাকে এখানে লুকিয়ে নিয়ে এসেছি। ছলছল চোখে তিশা জিসানকে বলল, আই এম সরি, আমার না মনেই ছিল না। ইটস ওকে জান, আমি আছি না। আমি মনে করে দিবনি যখনই তুই ভুলে যাবি। এখন চল আগে কেকটা কাটি। দুজনে একসাথে কেক কাটে এবং দুজনকে খাইয়ে দিল। জিসান নিজের পকেট থেকে একটা বক্স বের করে বক্সটি খুলে একটি আংটি বের করে। আংটির ডিজাইনটা তিশার কাছে অসাধারণ লাগলো। নিঃসন্দেহে এটিও হীরার। জিসান তিশার অনামিকা আঙ্গুলে আংটিটি পরিয়ে দিল। হাতটাতে একটা কিস করে বলল, জানিস প্রিয় মানুষটিকে এই আঙুলেই কেন আংটি পরানো হয়? তিশা মাথা নাড়িয়ে জানায়, না। জিসান একটু হেসে তিশা হাতটি বুকের বাম পাশে রেখে, কারণ অনামিকা আঙ্গুলটি সরাসরি হৃৎপিণ্ডের সাথে সংযুক্ত। একে ভালোবাসার ধমনীও বলা হয়। দুটো ভিন্ন মানুষকে এই একটি আংটির মাধ্যমে এক প্রকার প্রথম ধাপ শুরু হয়। সব থেকে বিশেষ কি জানিস? আংটির এই গোলাকার হওয়া। কখনো ভেবেছিস এটা বৃত্তাকার কেন? তিশা এবারও মাথা নাড়ায়, না। কারণ বৃত্তের কোনো প্রান্ত নেই, অসীমের যাত্রা। ভালোবাসারও যাতে কোনো প্রান্ত না থাকে তারই রূপক এটি। আপনি এত কিছু জানেন কি করে? বই পড়ে ম্যাডাম। তিশার গালটা টেনে তিশা মাথা নিচু করে বলে, আমি তো কোনো গিফট আনিনি আপনার জন্য। জিসান তিশাকে ঘুরিয়ে নিজের বুকের সাথে তিশার পিঠ ঠেকিয়ে জড়িয়ে ধরল। জান, আমার সব থেকে বড় গিফট তো তুই। তোর আমার পাশে থাকা, কাঁপা কাঁপা হাতে আমাকে স্পর্শ করা, তোর লজ্জায় লাল হওয়া গাল দুটো, তোর বোকা বোকা কথাগুলো, ভয়ে চুপসে যাওয়া মুখখানি, এসবই তোর তরফ থেকে আমার জন্য গিফট। আমি তো এতেই ফিদা। আর আমি আমার তিশাকে এভাবেই চাই। এরপরেও আরও একটা জিনিস চাই। একটা ওয়াদা করবি? এবার তিশার সামনে ঘুরে জিসানের দিকে তাকালো, জানতে, কি? এই আংটিটা কখনো খুলবি না। যত কিছুই হোক জীবনে আমাকে ছেড়ে কখনো যাবি না। কেন জানি জিসানের চোখে আজ তিশা অন্য কিছু দেখতে পাচ্ছে। তিশা জানে জিসান ওকে নিয়ে খুব বেশি পজিটিভ। কিন্তু আজ আমাকে হারানোর ভয়টা যেন বেশি জিসানের চোখে। তিশা জিসানকে শক্ত করে জড়িয়ে ধরল। জিসানের বুক মাথা রেখে বলল, যতদিন বেঁচে থাকবো সজ্ঞানে কখনো খুলবো না, আর বেঁচে থাকতে কখনো ছাড়বো না। জিসানও নিজের সাথে তিশাকে আরো মিশিয়ে নিল।